আসসালামু আলাইকুম সবাইকে। আমার কথা কি শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন প্লিজ। আমার কথা কি শুনতে পাচ্ছেন আপনারা? একটু কমেন্টে জানাবেন। আর স্ক্রিনটা ঠিক মতো দেখতে পারতেছেন কিনা। আচ্ছা, সাকিব আহমেদ লিখছেন যে কথা শোনা যাচ্ছে এবং স্ক্রিন দেখা যাচ্ছে। আচ্ছা, আজকে আমরা একটা নতুন অধ্যায় শুরু করেছি, যেটা হচ্ছে যে আমাদের যে বিসিএস এর খুবই সহজ একটা চ্যাপ্টার, যেটা বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ে আমরা পেয়ে থাকি, অধ্যায় ৩ বলে থাকি আমরা। তো অধ্যায় ৩-এর মধ্যে যে টপিকস গুলো আছে, এটা হচ্ছে যে পরীক্ষায় অবশ্যই আপনি এখান থেকে ৩টি মার্কস পাবেন এবং মার্কস পাওয়াটা খুবই ইজি হবে। আমাদের জন্য মার্কস পাওয়াটা অনেক ইজি হবে, কারণ হচ্ছে এখানে আসলে নির্দিষ্ট করা আছে। আর আপনারা যদি বিগত বছরের প্রশ্নগুলো দেখে থাকেন, তাহলে বুঝবেন যে এখানে মার্কসগুলো ফিক্সড করা, মানে আপনি কোনখান থেকে কি প্রশ্ন আসবে। তো আশা করি এই চ্যাপ্টারটা আপনারা দেখেছেন ইতিমধ্যে। ৩ নম্বর চ্যাপ্টার, যেটা হচ্ছে বাংলাদেশের জনসংখ্যা, আদমশুমারি, জাতি, গোষ্ঠী ও উপজাতি। আচ্ছা, তো আমরা এই চ্যাপ্টারটা শুরু করব এবং আমরা দেখব যে কিভাবে এমসিকিউ গুলো পড়তে হবে এবং কোন কোন টপিকসটা পড়বো, কোন কোন টপিকস বাদ দিব আমরা। ঠিক আছে? তো প্রথমে দেখতেছেন যে এখানে ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্পর্কে বলা আছে। এখন ক্ষুদ্র নৃগোষ্ঠীর মধ্যে কিন্তু আমাদের কিছু কিছু নির্দিষ্ট নৃগোষ্ঠী থেকে প্রশ্নগুলো হয়ে থাকে। আপনারা যদি ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্পর্কে স্টাডি করতে চান, অনেক পড়াশোনা করা যাবে, কিন্তু আমাদের আসলে এত সময় নেই, কারণ আমাদের যে পড়াগুলো পড়বো সেগুলো আবার রিভাইজ দিতে হবে। ওকে, তাহলে আমরা প্রথমে দেখি কি বলা আছে। বাংলাদেশে বসবাসকারী ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংখ্যা 50টি। তাহলে এটা একটা এমসিকিউ গেল। হ্যাঁ, তারপরে দেখেন এখানে কিন্তু বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক প্রতিষ্ঠান 10টির কথা বলা আছে। মানে ক্ষুদ্র নৃগোষ্ঠীদের জন্য স্পেশালাইজড সাংস্কৃতিক প্রতিষ্ঠান আছে 10টা। ওকে, তার মধ্যে আমাদের যেটা জানা লাগবে সেটা হচ্ছে ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক একাডেমি বিরিশিরি নেত্রকোনা। এটা হচ্ছে বাংলাদেশের প্রথম ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক কেন্দ্র। তাহলে আমরা প্রথমে এটা মনে রাখবো। ওকে, আচ্ছা, আরেকটা মনে রাখা লাগবে যে ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট রাঙামাটি ইনস্টিটিউটের অভ্যন্তরে রয়েছে ক্ষুদ্র নৃগোষ্ঠী জাদুঘর। এটা মনে রাখা লাগবে। জাদুঘর এবং প্রথম ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক কেন্দ্র, এই দুইটা এমসিকিউ আমাদের মনে রাখতে হবে। আচ্ছা, অথৈ নীলিমা বলছেন হ্যাঁ, জুম করলে এই যে এখন ক্লিয়ার আশা করি। এই যে এখন আপনারা আশা করি দেখতে পাচ্ছেন। ওকে, আচ্ছা, এখন আশা করি আপনাদের ক্লিয়ার যে আমরা কিন্তু এমসিকিউ আকারে পড়ার চেষ্টা করব, যে গুলো পরীক্ষায় আসবে বা যেসব এমসিকিউর প্যাটার্নটা ফলো করে আপনি অন্যান্য এমসিকিউ দাগাতে পারবেন। ওকে, আচ্ছা, তাহলে আমরা সবাই একটু কমেন্ট করব এখন। ঠিক আছে, প্রথম ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক কেন্দ্র হচ্ছে বিরিশিরি নেত্রকোনা। তাহলে কমেন্ট করবেন প্রথম বিরিশিরি নেত্রকোনা। একই কমেন্টের মধ্যে লিখবেন জাদুঘর রাঙামাটি, এই দুটো জিনিস লিখবেন। প্রথম বিরিশিরি নেত্রকোনা, আর দ্বিতীয় লাইনে লিখবেন জাদুঘর রাঙামাটি। এই দুটো সবাই একটু কমেন্ট করেন, যারা দেখতে পাচ্ছেন তারা সবাই কমেন্ট করেন। সবাই একটু কমেন্ট করেন, যারা আমার লাইভটা দেখতেছেন তারা একটু কমেন্ট করেন। যে একটা কমেন্ট করলেই হবে, প্রথম বিরিশিরি নেত্রকোনা, তারপরে লাইন লিখবেন জাদুঘর রাঙামাটি, এই কয়েকটা শব্দ লিখলেই হবে।
হ্যাঁ, আল আমিন কমেন্ট করছেন প্রথম বিদেশি নেত্রকোনা, আর জাদুঘর হচ্ছে আমাদের রাঙামাটি। আচ্ছা, তারপরে আমরা যাচ্ছি, এখানে কিন্তু আমাদের আরো বেশ কিছু ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক প্রতিষ্ঠানের নাম দেওয়া আছে, যেগুলো আপাতত আমরা পড়বো না, ঠিক আছে। হ্যাঁ, রোদসি কমেন্ট করছে প্রথম বিদেশি নেত্রকোনা, জাদুঘর রাঙামাটি। থ্যাংক ইউ রোদসি, আলামিন। আচ্ছা, দেখেন আমরা কিন্তু যে এখানে প্রথমে যে টপিকসটা পড়ছি, ক্ষুদ্র জাতিসত্তার সংখ্যা 50টা, দ্বিতীয়টা হচ্ছে কি পড়লাম, বিদেশি নেত্রকোনার জাদুঘর, এই তিনটা এমসিকিউ আমরা পড়লাম। এরপর আমরা চলে যাব হচ্ছে অঞ্চল ভিত্তিক যে অবস্থান, ওকে, সবগুলো আমরা পড়বো না, আবার বলে রাখলাম, যেগুলো পরীক্ষার জন্য লাগবে আমরা শুধু সেগুলোই পড়বো, কারণ সবগুলো পড়ে আমরা মনে রাখতে পারবো না। তাহলে আমরা দেখি চাকমা, চাকমারা কোথায় থাকে এটা আমরা আমরা ইতিমধ্যে জানি। তারপর আমরা দেখি রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, কক্সবাজার, মানে চট্টগ্রাম বিভাগের শেষ দিকে চাকমারা থাকে এবং বেশিরভাগ ক্ষুদ্র জাতিসত্তারা সেখানে থাকে। কিন্তু একটা জিনিস আমাদের জানতে হবে যে প্রধান আবাসস্থল, এটা জানা লাগবে। আমি কিন্তু কোন বই থেকে পড়াচ্ছি আপনারা জানেন আশা করি। আমার বইটা হচ্ছে MP3, এবং আপনারা বইয়ের মধ্যে দাগায় রাখতে পারেন, আমি কিন্তু এখানে দাগায় রাখতেছি, ওকে। আচ্ছা, অথৈ নীলিমা কমেন্ট করছেন, থ্যাংক ইউ অথৈ নীলিমা। আর আপনি দেখতে পাচ্ছেন কিনা জানাবেন এখন ক্লিয়ারলি। চাকমা, চাকমাদের প্রধান আবাসস্থল রাঙামাটি, এই এমসিকিউটা পড়তে হবে। প্রধান আবাসস্থল কোথায়? রাঙামাটি। কিন্তু চাকমারা খাগড়াছড়ি, বান্দরবান, কক্সবাজারও থাকে, মানে পার্বত্য যে তিনটা এলাকা, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, তিন জায়গাতেই থাকে এবং কক্সবাজারও থাকে, কিন্তু প্রধান আবাসস্থল বা বেশি সংখ্যক পরিমাণে থাকে চাকমারা, রাঙামাটি। সো এটা একটু জানতে হবে, ওকে। আচ্ছা, তারপরে আমরা চাকমার পরে চলে যাব হচ্ছে মারমা, যেগুলো ইম্পর্টেন্ট ওগুলো পড়বো। মারমা, মারমারা হচ্ছে বান্দরবান, খাগড়াছড়ি, রাঙামাটি, মানে মোটামুটি চাকমাদের কাছাকাছি, ওকে। তাহলে চাকমা, মারমা কাছাকাছি থাকে। আচ্ছা, এরপরে আসছে ত্রিপুরা, ত্রিপুরাদের প্রধান আবাসস্থলটা কিন্তু ইম্পর্টেন্ট। প্রধান আবাসস্থল কোথায়? খাগড়াছড়ি। বাকিগুলো আপনারা মোটামুটি পারবেন, যে রাঙামাটি, বান্দরবান। আর সিলেট, কুমিল্লা, চট্টগ্রাম, নোয়াখালীতে কিছু পরিমাণ ত্রিপুরারা থাকে, ঠিক আছে। তাহলে আমাদের এখানে যে কয়েকটা পড়া ইতিমধ্যে চলে গেছে, সেটা হচ্ছে ত্রিপুরাদের প্রধান আবাসস্থল হচ্ছে খাগড়াছড়ি, আর চাকমাদের প্রধান আবাসস্থল হচ্ছে রাঙামাটি, ওকে। তাহলে আশা করি সবাই একটু কমেন্টটা করবেন, একটু দ্রুত কমেন্ট করবেন। চাকমা, রাঙামাটি, ত্রিপুরা, খাগড়াছড়ি, এই দুটা করলেই হবে, মানে প্রধান আবাসস্থল চাকমা, রাঙামাটি, ত্রিপুরা, খাগড়াছড়ি। একটু দ্রুত কমেন্ট করবেন, এখানে কমেন্ট করলে সুবিধা হচ্ছে আপনাদের পড়া হয়ে যাবে। অথৈ নীলিমা কমেন্ট করছেন, আলামিন কমেন্ট করছে, রোদসি, থ্যাংক ইউ আপনাদেরকে। হ্যাঁ, তাহলে আমাদের কিন্তু মোটামুটি মুখস্থ গেল চাকমা, রাঙামাটি, ত্রিপুরা, খাগড়াছড়ি। আচ্ছা, আমরা তিনটা ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্পর্কে অলরেডি জেনেছি, আর অল্প কয়েকটা জানবো। তাহলে আপনারা মনে রাখবেন চাকমা। আর এই এমসিকিউ গুলো পড়ার টেকনিক হচ্ছে সবগুলো একসাথে পড়ার দরকার নেই, যেমন আজকে মোটামুটি তিনটা পড়বেন, চাকমা, মারমা, ত্রিপুরা, ওকে। বাকিগুলো দেখে যাবেন। এখন আমরা পড়বো হচ্ছে গারো, ঠিক আছে। গারো
ময়মনসিংহ, শেরপুর, মোটামুটি শেরপুরের বা ময়মনসিংহের আশেপাশের এলাকায় গারোরা থাকে। হ্যাঁ, এই যে টাঙ্গাইল, জামালপুর, সুনামগঞ্জ, সিলেট, গাজীপুর। গারোরা কিন্তু চট্টগ্রামের এদিকে নেই। ওকে, এই যে ময়মনসিংহ, শেরপুর, নেত্রকোনা, টাঙ্গাইল, জামালপুর, আর এদিকে সুনামগঞ্জ, সিলেটের আশেপাশে। ওকে, আচ্ছা। তারপরে দেখতেছি হচ্ছে রাখাইন। রাখাইন হচ্ছে পটুয়াখালী, বরগুনা, কক্সবাজার। সাঁওতাল, দিনাজপুর, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর। আপনারা কিন্তু মনে রাখতে হবে যে কোন ক্ষুদ্র এখানে তো ক্ষুদ্র নিগোষ্ঠী আমরা দেখলাম অলরেডি যে 50টা আছে, কিন্তু আমরা সব তো পড়বো না। পরীক্ষার জন্য আমরা সিলেক্টিভ কিছু ক্ষুদ্র নিগোষ্ঠী সম্পর্কে জানবো। যেমন আমরা দেখতে পাচ্ছি এখানে রাখাইন, তারপরে গারো, দুইটা কিন্তু পার্থক্য আছে। গারোরা হচ্ছে ময়মনসিংহের আশেপাশে এবং সুনামগঞ্জ বা সিলেটের দিকে। ওকে, আর রাখাইনরা হচ্ছে পটুয়াখালী, বরগুনা, কক্সবাজার। কোনো মিল কিন্তু নাই, গারোদের সাথে রাখাইনের কোনো মিল নাই। ওকে, আবার যদি সাঁওতাল দেখি, দিনাজপুর, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জের ওদিকে। ওকে, আর খাসিয়া, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, সিলেট। মণিপুরি পড়বো আমরা। আপনারা এই পিডিএফটা যখন নিবেন তখন দেখবেন যে দাগানো আছে। এটা কিন্তু পিডিএফ গ্রুপের মধ্যে শেয়ার করা আছে, আমাদের কোচিং এর গ্রুপে এটা শেয়ার করা আছে পিডিএফটা, আপনারা সেটা ডাউনলোড করে নেবেন। দাগানো অংশগুলো আপনার বইয়ে দাগাবেন, অথবা আপনারা সেটা প্রিন্ট করতে পারেন। দাগানোর যেমন সবর আমি কিন্তু পড়াই নাই, পড়াইছি মুন্ডা, এটা পড়াইনি। তারপরে রাজবংশী পড়াই নাই, ওরা পড়াই নাই। ওকে, হাজংটা একটু দেখতে হবে ময়মনসিংহ এলাকায়। তাহলে আমাদের কিন্তু দুইভাবে পড়াটা পড়তে হবে। একটা হচ্ছে যে 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 ক্ষুদ্র নিগোষ্ঠী সম্পর্কে পড়বো সেগুলো বইয়ের মধ্যে দাগানো। দ্বিতীয়গুলো হচ্ছে যে যে ক্ষুদ্র নিগোষ্ঠী আমরা পড়লাম সেগুলো আমরা জাস্ট এলাকা ভিত্তিক ভাবে মনে রাখার চেষ্টা করব। নেক্সট যে টপিকস লাগবে সেটা হচ্ছে জনসংখ্যার দিক থেকে বাংলাদেশের বৃহত্তম ক্ষুদ্র জাতিগোষ্ঠী জনসংখ্যার দিক থেকে, তাহলে সবচেয়ে বেশি জনসংখ্যা হচ্ছে চাকমা 1 নাম্বার, 2 নাম্বার হচ্ছে মারমা, 3 নাম্বার ত্রিপুরা। তাহলে আমরা কমেন্টে এটাই করব, চাকমা, মারমা, ত্রিপুরা। সংখ্যার দিক থেকে সবচেয়ে বেশি চাকমা, তারপর মারমা, তারপর ত্রিপুরা। তাহলে সবাই একটু কমেন্ট করেন চাকমা, মারমা, ত্রিপুরা। চাকমা, মারমা, ত্রিপুরা, শুধু একটু কমেন্ট করলে হবে। রোদসি কমেন্ট করছে চাকমা, মারমা, ত্রিপুরা। থ্যাংক ইউ আপনাকে। আচ্ছা, এখন আমরা যেটা দেখব যে মানচিত্রের মাধ্যমে কিভাবে মনে রাখা যায় এবং কোন কোন টপিকস গুলো মনে রাখবো। আল ইমান, আল আমিন কমেন্ট করছেন, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে দেখেন এখানে কিন্তু আমরা এই মানচিত্রটা আমরা যদি ফটো প্রিন্ট করাতে পারি বা মোবাইলে ছবি তুলে রাখতে পারি তাহলে ভালো হবে। আমরা যদি উত্তর দিকে বাংলাদেশের কথা চিন্তা করি, যেগুলো দাগানো আছে সেগুলো দেখেন। উত্তর দিকে যদি চিন্তা করি কি কি আছে এখানে, সাঁওতাল, এদিকে আছে সাঁওতাল। ওকে, তাহলে একটা গেল, সাঁওতালটাই আমরা পড়বো এখান থেকে। তারপরে আছে সাঁওতাল, এই যে রাজশাহীর আশেপাশে সাঁওতাল। ওকে, ময়মনসিংহের আশেপাশে পাচ্ছি গারো, ময়মনসিংহের আশেপাশে পাচ্ছি গারো। ওকে, এই যে মণিপুরি সিলেটের দিকে পাচ্ছি। তাহলে মানচিত্রের মাধ্যমে আমরা মনে রাখবো যে খাসিয়া আছে, তাহলে মানচিত্রের মাধ্যমে মনে রাখার চেষ্টা করব। এখানে ত্রিপুরা, চাকমা পড়ছি আমরা অলরেডি, যেগুলো পড়লাম সেগুলোই আমরা এখানে মানচিত্রে পড়ব, সবগুলো পড়া লাগবে না। আপনাদের কোনো বুঝতে সমস্যা হলে বা কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই করবেন। তারপরে আমরা চলে যাব বরগুনার দিকে বা পটুয়াখালীর দিকে, দেখবো রাখাইনরা আছে। এই যে পটুয়াখালী, বরগুনার দিকে হচ্ছে রাখাইন। এটা কিন্তু বাংলাদেশের ম্যাপের মাধ্যমে আমরা শিখতে পারতেছি এটা। এই যে বরগুনা, পটুয়াখালীতে আছে রাখাইন।
এখন আমরা কিছু জীবনধারা সম্পর্কে পড়ব। এই যে ক্ষুদ্র নিগোষ্ঠী আছে, ওনাদের কিছু জীবনধারা নিয়ে পড়ব। সব পড়া লাগবে না, আপনাদেরকে যেগুলো দাগানো আছে সেগুলো পড়বেন। যেমন চাকমাদের নিয়ে একটা তথ্য খুবই ইম্পর্টেন্ট আছে। চাকমাদেরকে নিয়ে যে তথ্যটা আছে দেখেন, কয়েকটা চাকমা পরিবার। প্রথম হচ্ছে চাকমা পরিবার। ওকে, এটা হচ্ছে 1 নাম্বার। পরিবার গঠিত হয়, যেই পরিবারগুলো থাকবে কয়েকটা পরিবার, ওই কয়েকটা পরিবারের বলা হবে আদাম বা গ্রাম, অথবা কি বলবে গ্রাম, আদাম অথবা গ্রাম, ঠিক আছে, বা পাড়া। আচ্ছা, এই যে গ্রাম বা যে পাড়া বলতেছি, এই গ্রামের মধ্যে গ্রাম প্রধান থাকবে। এই গ্রাম প্রধানকে বলবে কারবারি। ওকে, তাহলে আমাদের কনফিউশনটা ক্লিয়ার করি। প্রথমে হচ্ছে পরিবার, কয়েকটা পরিবার থাকবে, এই কয়েকটা পরিবার নিয়ে গ্রাম গঠিত হবে, আর গ্রামের যে প্রধান থাকবে তাকেই বলবে কারবারি। তাহলে যদি আমরা কারবারি শব্দটা শুনি, কি শব্দ? কারবারি। এই কারবারি শব্দটা দিয়ে আমরা কি বুঝতে পারি? কারবারির মধ্যে মনে রাখতে হবে যে গ্রাম প্রধানকে বলা হয়। কারবারি কাকে বলা হচ্ছে? গ্রাম প্রধানকে। ওকে, গ্রাম প্রধানকে বলা হচ্ছে কারবারি। এই গ্রাম প্রধানটা কিভাবে গঠিত হবে? কয়েকটা পরিবার মিলে একটা গ্রাম গঠিত হবে। তাহলে আমাদের প্রথমে পরিবার থেকে গ্রাম প্রধানকে বলবো কারবারি। ক্লিয়ার? তারপর আমরা দেখব যে গ্রামগুলো আমরা দেখলাম, এই গ্রাম নিয়ে কি গঠিত হবে, এখন আমরা সেটা শিখব। আমরা দেখলাম যে পরিবার থেকে আসছে গ্রাম থেকে কি গঠিত হবে সেটা আমরা এখন শিখব। এখানে কিন্তু আবার বলছি যে সব লাইন মনে রাখবো না, যেগুলো দরকার সেগুলোকে আমরা জোর দিব। তাহলে আমরা দেখতে পাচ্ছি কয়েকটা গ্রাম নিয়ে গঠিত হবে মৌজা। ঠিক আছে, গ্রাম প্রধানকে কি বলেছিলাম? গ্রাম প্রধানকে বলেছিলাম কারবারি। আর যে গ্রাম, এই গ্রামগুলো নিয়ে গঠিত হবে মৌজা, আর মৌজা প্রধানকে বলা হবে হেডম্যান। ক্লিয়ার? আমরা চাকমাদেরটা আগে মনে রাখবো। চাকমাদের ক্ষেত্রে দেখলাম গ্রাম প্রধানকে বলা হচ্ছে কারবারি, আর যে গ্রাম নিয়ে কয়েকটা গ্রাম নিয়ে গঠিত হবে মৌজা, আর যে মৌজা প্রধানকে বলা হবে হেডম্যান। তাহলে কারবারি আর হেডম্যানের পার্থক্যটা কি? কারবারি এবং হেডম্যানের পার্থক্যটা হচ্ছে কারবারি হচ্ছে গ্রাম প্রধান, আর হেডম্যান হচ্ছে মৌজা প্রধান। ঠিক আছে, তারপরে দেখতে পাচ্ছি কি যে আরো কয়েকটা মৌজা মিলে গঠিত হবে হচ্ছে চাকমা সার্কেল। ওকে, এই সার্কেলের প্রধান হবে চাকমা রাজা। এই যে 3টা ধাপ চলে গেল। তাহলে আমরা এখন একটু দেখি, এই যে এখানে লেখা আছে গ্রাম নিয়ে গঠিত হবে মৌজা নিয়ে গঠিত হবে সার্কেল। ওকে, গ্রাম, মৌজা, সার্কেল। গ্রাম প্রধান হচ্ছে কারবারি, মৌজা প্রধান হচ্ছে হেডম্যান, সার্কেলের প্রধান হচ্ছে চাকমা রাজা। তাহলে চাকমাদের এই 3টা জানতে হবে। ক্লিয়ার হলো আপনাদের? বুঝতে সমস্যা হলে কমেন্ট করবেন। এরপরে আমরা দেখব আরো কিছু তথ্য আমাদের জন্য ইম্পর্টেন্ট। যেমন আমরা পড়বো মারমাদের যে মারমাদের গ্রামকে কি বলা হবে? মারমাদের গ্রামকে বলা হচ্ছে রোয়া। মারমাদের ক্ষেত্রে গ্রামকে বলা হচ্ছে রোয়া। চাকমাদের ক্ষেত্রে আমরা গ্রাম পেয়েছি, কয়েকটা পরিমাণ মিলে গ্রাম হবে। অথৈ নীলিমা কমেন্ট করছেন গ্রাম প্রধান কারবারি, ভেরি গুড অথৈ নীলিমা, থ্যাংক ইউ। আচ্ছা, মারমাদের ক্ষেত্রে একটু পড়ি। মারমাদের ক্ষেত্রে পাচ্ছি যে গ্রামকে বলা হচ্ছে রোয়া, আর যে গ্রাম প্রধান থাকবে গ্রাম প্রধানকে বলা হবে রোয়াজা বা কারবারি। এখানেও কিন্তু কারবারি শব্দটা পেলাম, কিন্তু আরেকটা এটা সিনোনিম পেয়েছি আমরা। গ্রাম প্রধানকে যে কারবারি বলা হয়, এটা একটা সিনোনিম হচ্ছে রোয়াজা।
কারবারি শব্দটা সিনোনিম হচ্ছে রোয়াজা। ওকে, আচ্ছা, তাহলে মারমাদের ক্ষেত্রে কি দেখতে পাচ্ছি যে কারবারিটা আবারও আছে এবং মৌজা প্রধান হেডম্যান একই। ওকে, সার্কেল প্রধান হচ্ছে বোমাং চিফ বা বোমাং রাজা। আমরা যেমন চাকমাদের ক্ষেত্রে দেখেছিলাম যে রাজাকে বলা হচ্ছে সার্কেল প্রধান এবং চাকমা রাজা, কিন্তু আমরা যে মারমাদের ক্ষেত্রে কি পেলাম, বোমাং চিফ বা বোমাং রাজা। ওকে, আচ্ছা, বাকি অনেক তথ্য আছে যেগুলো আমরা এমসিকিউর মাধ্যমে শিখবো, বেশি এখান থেকে শেখার দরকার নাই। ওকে, যে থিওরি পড়াচ্ছি এটা হচ্ছে বেসিকটা ক্লিয়ার করার জন্য। কিছু কিছু বেসিক যেমন আমরা জানতে পারলাম চাকমা এবং মারমাদের সম্পর্কে। চাকমাদের সম্পর্কে কি জেনেছি, আপনি ক্লিয়ার হয়েছেন? চাকমাদের সম্পর্কে আমরা 3টা তথ্য পেয়েছি, যে গ্রাম, মৌজা এবং সার্কেল। ওকে, গ্রাম, মৌজা, সার্কেল। গ্রাম প্রধানকে কি বলেছি, মৌজা প্রধানকে কি বলেছি, সার্কেল প্রধানকে কি বলেছি আমরা। আচ্ছা, এখন আমরা দেখব সমগ্র যে পার্বত্য চট্টগ্রাম অঞ্চল এটাকে 3টা সার্কেলে ভাগ করা হবে। 3টা সার্কেল, এই 3টা সার্কেল কি কি? চাকমা সার্কেল, বোমাং সার্কেল, মং সার্কেল। চাকমা সার্কেল হচ্ছে রাঙামাটি, বোমাং সার্কেল বান্দরবান, মং হচ্ছে খাগড়াছড়ি। ওকে, তাহলে সবাই একটু কমেন্ট করেন এখন, চাকমা সার্কেল, চাকমা, রাঙামাটি, বোমাং, বান্দরবান, মং, খাগড়াছড়ি, দ্রুত কমেন্ট করবেন। চাকমা, রাঙামাটি, বোমাং, বান্দরবান, মং, খাগড়াছড়ি। তাহলে আমরা কি বুঝলাম, যে সমগ্র পার্বত্য চট্টগ্রামকে 3টা সার্কেলে ভাগ করা হবে। এই 3টা সার্কেল যেটা, এই 3টা সার্কেলের 3টা নাম আছে, চাকমা সার্কেল, বোমাং সার্কেল, মং সার্কেল। তাহলে চাকমাদেরটা হচ্ছে রাঙামাটি, বোমাংদেরটা বান্দরবান, মংদেরটা হচ্ছে খাগড়াছড়ি। ওকে, ক্লিয়ার? রৌদুষী কমেন্ট করছেন, থ্যাংক ইউ। আচ্ছা, তারপর আমরা চলে যাচ্ছি যে আমরা জানি যে পরীক্ষায় অনেক ইম্পর্টেন্ট একটা এমসিকিউর মধ্যে হচ্ছে, সাদিয়া সুপর্ণা কমেন্ট করছে, থ্যাংক ইউ সাদিয়া। আচ্ছা, এই যে আমরা এখানে মাতৃতান্ত্রিক দেখতে পাচ্ছি, গারো মাতৃতান্ত্রিক, খাসিয়া মাতৃতান্ত্রিক, এই 2টা তথ্য মনে রাখতে হবে, গারো এবং খাসিয়া মাতৃতান্ত্রিক। ওকে, অথৈ নীলিমা কমেন্ট করছেন, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে এই পৃষ্ঠায় আমাদের আর তেমন কিছু নেই। এখন আমরা অর্থনৈতিক জীবন সম্পর্কে পড়বো এবং ধর্মীয় জীবন, চাকমা, মারমা এদের। আচ্ছা, আপনারা অলরেডি জানেন যে অর্থনৈতিক জীবনের মধ্যে একটি ইম্পর্টেন্ট হচ্ছে জুম চাষ। জুম চাষটা আপনারা ছোট থেকে পড়ে আসছেন, এটা জুম চাষের পদ্ধতিটা এখানে দেওয়া আছে। জুম চাষের পরীক্ষা একটা এমসিকিউ আসে, বিকল্প পদ্ধতি বলে হয় সল্ট। আচ্ছা, তো জুম চাষটা এটা চাকমা মারমা সম্প্রদায় করে থাকে, এটা আপনারা জানেন। যদি এটা আসে এটা আপনারা লিখতে পারবেন বা এমসিকিউ দাগাতে পারবেন। ওকে, আচ্ছা, এখানে কিছু কিছু এমসিকিউ আসে, সেটা হচ্ছে চাকমাদের নিজস্ব বর্ণমালা ভাষা আছে এবং নারীদের পোশাকের একটা নাম আছে, পিনন হাদি। হাদিটা শব্দটা আপনারা অনেকেই শুনছেন। হ্যাঁ, আচ্ছা, পিনন হাদি, এই পিনন হাদি হচ্ছে নারীদের ঐতিহ্যবাহী পোশাক, পিনন হাদি। ওকে, তাহলে আমরা অর্থনৈতিক জীবনটা শুধু জুম চাষটাই জানলাম ভালো করে। আর ভাষা চাকমাদের আছে, এখানে আসলে বেশিরভাগ নৃতাত্ত্বিক গোষ্ঠীদেরই ভাষা আছে। ওকে, এখন আমরা ধর্ম ও উৎসবে চলে যাব। এখানে কিছু কিছু টপিকস আছে যেটা আমাদের পরীক্ষায় খুব বেশি এসে থাকে। কে কোন ধর্মাবলম্বী সেটা সম্পর্কে জানা দরকার, তবে সবগুলো পড়ার দরকার নাই, আমি যেগুলো দাগানো আছে আমার এখানে সেগুলো জানলেই হবে। যেমন চাকমাদের হচ্ছে বৌদ্ধ ধর্ম, যেমন চাকমারা হচ্ছে সবচেয়ে বেশি পরিমাণে আছে বাংলাদেশে, সবচেয়ে বেশি সংখ্যক ক্ষুদ্র নৃগোষ্ঠী। তো চাকমাদের এজন্য আমাদের ধর্মটা জানা লাগবে, চাকমারা হচ্ছে বৌদ্ধ ধর্মাবলম্বী। তারপরে সাঁওতালদের
সম্পর্কে আমাদের একটু জানতে হবে। সাঁওতালদের একটা উৎসব আছে, এই নিজস্ব একটা উৎসব, এটা নাম সোহরাই। আবারও বলতেছি যে বাংলাদেশ বিষয়াবলী সব না পড়ে এখানে আমি যে সিলেবাস ভিত্তিক করে পড়াচ্ছি এবং সাজেশন ভিত্তিক সেভাবে পড়তে হবে। সেভাবে পড়লে আপনার এমসিকিউটা মিস হওয়ার সম্ভাবনাটা কম। আপনি যদি এলোমেলো করে পড়ে থাকেন তাহলে অনেকগুলো মিস হয়ে যাবে। আচ্ছা, সাঁওতালদের ক্ষেত্রে আমরা কি জানলাম? সোহরাই নিজস্ব উৎসব এবং একটা উল্লেখযোগ্য অনুষ্ঠান নাম ঝুমুর নাচ। ঝুমুর নাচ আমরা কি কি জানলাম? চাকমা জানলাম, সাঁওতাল জানলাম। এখন আমরা আরো দুইটা তিনটা টপিকস একটু পড়বো যেগুলো আমাদের লাগে। গারোদের সম্পর্কে জানা লাগবে। গারো, গারোরা হচ্ছে খ্রিস্ট ধর্মাবলম্বী। 99% গারোই হচ্ছে খ্রিস্টান। এই যে, এবং গারোদের আদি একটা ধর্মের নাম ছিল, ওটাকে নাম ছিল সাংসারেক। এবং প্রধান সামাজিক উৎসব হলো ওয়াঙ্গালা। এখানে কিন্তু বিভিন্ন ধরনের যে উৎসব যেগুলো অনেক বড় পরিসরে পালন করা হয়ে থাকে, সেই বড় বড় উৎসবগুলো মনে রাখতে হবে। বড় বড় যে উৎসবগুলো আছে, যেমন গারোদের উৎসবের নাম কি? ওয়াঙ্গালা। ওকে, এখন আমরা মূলত যে পার্বত্য চট্টগ্রামের যে বৈশাখী অনুষ্ঠান হয়ে থাকে, এই বৈশাখীটার চিত্রটা আমরা বোঝার চেষ্টা করব। আমরা জানি যে আমাদের যখন পহেলা বৈশাখের দিকে আমরা পালন করি, তেমনি পার্বত্য চট্টগ্রামে বিশাল পরিসরে 3টা জেলায়, পার্বত্য জেলায় পালন করে থাকে। এখন এই যে বৈশাখী শব্দটা আপনারা জানতে হবে। বই, বই মানে বৈশু। ওকে, বৈশু, এই যে বইটা বৈশু, সাথে হচ্ছে বইতে বৈশু, সাথে হচ্ছে সাংগ্রাই, আর বর্ষিকের বিতে হচ্ছে বিজু। তাহলে 3টা, বৈশু, সাংগ্রাই, বিজু। বৈশাখী 3টা শব্দ নিয়ে গঠিত, বৈশু, সাংগ্রাই এবং বিজু। ওকে, তো বৈশাখী, এই যে বৈশু, বৈশুটা কাদের? ত্রিপুরাদের হচ্ছে বৈশু, আর সাথে হচ্ছে সাংগ্রাই, সাংগ্রাইটা হচ্ছে রাখাইনদের। ওকে, তাহলে 1 নম্বরে বৈশু, 2 নম্বরে হচ্ছে সাংগ্রাই, 3 নম্বরে হচ্ছে বিজু। এটা হচ্ছে মেইনলি চাকমাদের, অথবা আরেকটা জাতিগোষ্ঠী আছে তঞ্চঙ্গা, ওইটা তেমন একটা ইম্পর্টেন্ট না, আমরা মূলত চাকমাদেরটা মনে রাখবো। তাহলে দেখেন যে আমরা ইতিমধ্যে পড়েছি যে কোন কোন জাতিগোষ্ঠী ইম্পর্টেন্ট, সেগুলো থেকে বারবার প্রশ্ন আসতেছে। এবং আপনারা দেখবেন যে মূলত যে যে জাতিগোষ্ঠী গুলো থেকে বেশি বেশি পড়বো ওগুলাই কমন, একই কমন, মানে ওদেরই পরিবার সম্পর্কে জানা লাগবে, তাদের ধর্ম সম্পর্কে জানা লাগবে, এবং তাদের উৎসব সম্পর্কে জানা লাগবে। কয়েকটা জাতিগোষ্ঠী, 5টা কি 6টা, বাকিগুলো আপনারা এমসিকিউর মাধ্যমে শিখতে পারবেন। তাহলে আমাদের বৈশাখীটা ক্লিয়ার। ওকে, বৈশাখীটা ক্লিয়ার হলো। বৈশু, সাংগ্রাই, বিজু, এই 3টা আমরা ক্লিয়ার করলাম। এরপরে আমরা দেখব যে কঠিন চিবর দান নামে একটা বৌদ্ধ সম্প্রদায়ের ধর্মীয় উৎসব আছে। কঠিন চিবর দান, কঠিন চিবর দান। তাহলে আমাদের প্রথম টপিকটা শেষ। এখান থেকে আমরা এমসিকিউতে যাব। একটা এমসিকিউ আমরা ফলো করি যে কি কি আসতেছে। যেমন 9 নম্বর এমসিকিউটা দেখেন, চাকমা জনগোষ্ঠীর লোক সংখ্যা সর্বাধিক রাঙামাটি জেলা। এটা কিন্তু আমরা পড়েছি, এই এমসিকিউটা আমরা কিছুক্ষণ আগেই পড়েছি। চাকমা জনগোষ্ঠীর লোক সংখ্যা সর্বাধিক হচ্ছে কোথায়? রাঙামাটি। ওকে, তারপরে যে এই পিডিএফটার মধ্যে যা আছে সবগুলাই এখানে এমসিকিউ, সবই এমসিকিউ। আপনারা এই এমসিকিউ গুলো ভালো করে পড়বেন। আমি যে থিওরি গুলো পড়ালাম মাত্র, সেগুলো কিন্তু হচ্ছে প্যাটার্নটা বোঝার জন্য, যে আপনারা বুঝবেন যে প্যাটার্নটা কি রকম। প্যাটার্নটা বোঝা থাকলে বাকিগুলো আপনারা পারবেন। যেমন দেখেন একটা এমসিকিউ যেটা রিসেন্ট 45তম বিসিএস এ আছে,
ক্ষুদ্র নৃগোষ্ঠী মণিপুরি বাংলাদেশের কোন জেলায় অবস্থিত? কমন, তাই না? মৌলভীবাজার কমন, কিন্তু আনকমন কোনো এমসিকিউ এটা নয়। এই যে একটা এমসিকিউ দেখবেন, এটা কোনো বিসিএস আসে, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা ভর্তি পরীক্ষা আসছে। তাহলে রাজবংশী নামক আদিবাসীদের অবস্থান বাংলাদেশে কোথায়? রংপুর। এগুলো আমরা পড়ে ফেলবো। ওকে, 43তম বিসিএস আসছে কি, ওরাও জনগোষ্ঠী কোন অঞ্চলে বসবাস করে? রাজশাহী, দিনাজপুর। এমসিকিউ গুলো মুখস্থ করা লাগবে। এক কথায় উত্তর, এক কথায় যেন উত্তর দিতে পারি আমরা, মনে থাকবে, এক কথায় উত্তরের মতো। প্রত্যেকটা বিসিএস এখান থেকে 3টা করে প্রশ্ন পাওয়া যায়। সো আমরা কোনো এমসিকিউ আমরা বাদ দিব না। এবং প্রায় প্রত্যেকটা এমসিকিউর প্যাটার্ন একই, কোথায় বাস করে। এই যে এখানে একটা এমসিকিউ পাচ্ছি আমরা, যেটা আমরা কিছুক্ষণ আগে পড়েছি, এরকম একটা এমসিকিউ। খাসিয়া গ্রামগুলো কি নামে পরিচিত? পুঞ্জি। তাহলে এটা আমরা এমসিকিউ আকারে পাচ্ছি। কিছু কিছু এমসিকিউ আছে যেগুলো আমরা ভেতরে টপিক্সে পড়াইনি, কিন্তু এমসিকিউ আকারে পেয়ে যাচ্ছি, সেগুলো আমরা মুখস্থ করে ফেলবো। এক কথায় উত্তর। আপনাকে যদি বলা হয় যে খাসিয়া গ্রামগুলো কি নামে পরিচিত? পুঞ্জি, এটা সাথে সাথে আপনাকে পারতে হবে। তাহলে আমাদের পরবর্তী যে পৃষ্ঠাগুলো ছিল সবগুলোই এমসিকিউ গুলো যেভাবে বললাম এক কথায় উত্তরের মতো করে পড়ে ফেলবেন আপনারা, যেন এটা এক কথায় উত্তর হিসেবে পারেন। এখন আমরা আসলে পার্বত্য বিষয়ক একটা মন্ত্রণালয় আমাদের আছে, সে মন্ত্রণালয়ের 2-1টা টপিকস আমরা পড়ব। আমাদের এখানে একটা জিনিস জানা আছে যে বাংলাদেশের যে মোট আয়তন, এটার 1.1 10 ভাগের 1 ভাগ হচ্ছে এই পার্বত্য চট্টগ্রাম অঞ্চল। খুবই ইম্পর্টেন্ট এর জন্য আমাদের 10 ভাগের 1 ভাগই হচ্ছে বাংলাদেশের আয়তনের পার্বত্য চট্টগ্রাম অঞ্চল। ওকে, এখানে কিছু তথ্য আছে যে 1973 সালে পাহাড়ি যে জনগোষ্ঠী পার্বত্য চট্টগ্রাম সমিতি নামে আত্মপ্রকাশ করে। পাহাড়ি জনগোষ্ঠীর মধ্যে প্রথমই যে সমিতি গঠন হয় বা একটা অর্গানাইজেশন, এটা পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি নামে পরিচিত ছিল। কিন্তু এই টপিকস থেকে আমাদের সবচেয়ে বেশি যেটা ইম্পর্টেন্ট, পরীক্ষায় বহুবার এসেছে, সেটা হচ্ছে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি কবে স্বাক্ষরিত হয়? 1997 সালের 2 ডিসেম্বর। 1997 সালের 2 ডিসেম্বর। তাহলে আপনারা সবাই লিখেন পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি 1997 2 ডিসেম্বর। সবাই দ্রুত লিখবেন পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি 2 ডিসেম্বর 1997। রোদসী আলামিন কমেন্ট করছেন, থ্যাংক ইউ আপনাদেরকে। আচ্ছা, এই পৃষ্ঠা থেকে আমরা যা পাবো এই একই এমসিকিউ বারবার আসছে। দেখেন আপনারা, একই এমসিকিউ, পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি অনেকগুলো বিসিএস এসেছে। পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি কবে সম্পাদিত হয়? 2 ডিসেম্বর 1997। তাহলে এই পৃষ্ঠা থেকে এই এমসিকিউটা ইম্পর্টেন্ট। অথৈ নীলিমা কমেন্ট করেছেন, ধন্যবাদ। আচ্ছা, এখন আমরা হচ্ছি যে যেহেতু আমাদের উপজাতি যে অধ্যায়টা, এখানে কিন্তু আরেকটা টপিক আছে জনসংখ্যা, সেহেতু আমরা জনসংখ্যা রিলেটেড একটা সাম্প্রতিকের পড়া পড়ে ফেলবো। সেটা কি?
আপনারা জানেন যে ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা 2022, যেটার আগে আদমশুমারি নাম ছিল। ওকে, তাহলে এখানে আমাদের কিছু কিছু টপিকস আসে পরীক্ষায়। যেমন প্রথমে পড়বো যে সময়কাল, কবে গণনাটা হয়েছে। 15 জুন থেকে 21 জুন 2022, এই গণনাটার তারিখটা ইম্পর্টেন্ট। প্রতিপাদ্য কি ছিল? জনশুমারিতে তথ্য দিন, পরিকল্পিত উন্নয়নে অংশ নিন। ওকে, এবং এখানে কিন্তু দেখেন কি লিখছে, যে প্রথমবারের মতো প্রবাসীদেরকে গণনায় যুক্ত করা হয়েছিল। এবং আরেকটা ইম্পর্টেন্ট টপিকস আছে যে 10 বছর নয় 5 বছর পর পর জনশুমারি হবে এখন থেকে। কারণ জনশুমারিটা আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। দেশের বিভিন্ন ধরনের ডাটা কালেকশনে জনশুমারিটা অনেক বেশি লাগে। তো জনশুমারি থেকে আমরা কি কি তথ্য পড়বো? সব তথ্য আমাদের দরকার নেই, যেগুলো দাগানো আছে সেগুলো বাসায় পড়ে ফেলবেন। চূড়ান্ত হিসাবে জনসংখ্যা কত পাওয়া গেল? 16,98,28,911 জন। 16,98,28,911 জন। পুরুষ হচ্ছে 8,40,000, নারী 8,56,000। তার নারীর সংখ্যা কিন্তু বেশি। ক্ষুদ্র নিগোষ্ঠী কত? 16,50,000। ওকে, জনসংখ্যা বৃদ্ধির হার, এটা লাগবে, এই যে দাগানো আছে, 1.22। ঘনত্ব কত? 1119। নারী পুরুষের অনুপাত, এটা হচ্ছে নারী পুরুষের অনুপাত। নারী যদি 100 জন, পুরুষ হবে 98.04, মানে নারী বেশি। ওকে, সাক্ষরতার হার 74.66। আর বেশি কিছু লাগবে না এই পৃষ্ঠা থেকে। জনসংখ্যায় কত পার্সেন্ট গ্রামে থাকে, কত পার্সেন্ট শহরে, এটা একটু দেখতে পারেন আপনারা। এই যে গ্রামে হচ্ছে 68%, শহরে 31%। ওকে, এই দুইটা লাগবে, আর কিছুই নাই। আর একটু বাকি আছে এখানে আমাদের সাম্প্রতিকের সাথে এই অধ্যায় থেকে কোনটা আসতে পারে ওগুলো আমরা নিয়ে নিয়েছি, কিন্তু যখন আপনাদের পরীক্ষার ডেট দিবে তখন আমি সাম্প্রতিক আলাদা করে পড়াবো আশা করি। এখানে আমরা আরেকটু দেখব যে জনসংখ্যা সবচেয়ে বেশি কোথায়। জেলা ভিত্তিকে ঢাকা জেলা, বিভাগে ঢাকা বিভাগ, স্বাভাবিক তাই না? ঢাকায় তো মানুষ বেশি। আর কম যেটা, এটা লাগবে না, এটা ইম্পর্টেন্ট না তেমন, বেশিটাই বেশি লাগবে। সাক্ষরতার হার বেশি হচ্ছে পিরোজপুর জেলায়। ওকে, আর কম জামালপুর জেলায়, এটা একটু পড়তে পারেন। আচ্ছা, এই যে ইউএনএফপিএ বিশ্ব জনসংখ্যা রিপোর্ট, এটা আমরা একটু পড়তে পারি। যেহেতু অধ্যায়টার নামই জনসংখ্যা, সেহেতু আমরা সাম্প্রতিকটা পড়ে ফেলবো। ওকে, জনসংখ্যা কত? 17,30,00,000। এই যে বাংলাদেশের জনসংখ্যা কার মতে? এই ডাটাটা কাদের? এটা হচ্ছে ইউএনএফপিএ ডাটা। কত জনসংখ্যা? 17,30,00,000। আরেকটা দেখবো আমরা যে বিশ্ব জনসংখ্যার যে রিপোর্ট, ওখানে কি জানা যায় বাংলাদেশ সম্পর্কে? বাংলাদেশ হচ্ছে অষ্টম বিশ্বে, অষ্টম জনসংখ্যা দিকে বাংলাদেশ বিশ্বে অষ্টম। ওকে, এই তো। তাহলে আমাদের যে অধ্যায়টা আমরা আজকে পড়লাম, মূলত অধ্যায়টা ছিল জনসংখ্যা, ক্ষুদ্র নিগোষ্ঠী, উপজাতি, এটা নিয়ে। এবং এই যে অধ্যায়টা আমরা এই পেজ থেকে শুরু করলাম, এখানে বেশিরভাগ তথ্য ছিল আমাদের কি ভিত্তিক? ক্ষুদ্র নিগোষ্ঠী ভিত্তিক তথ্য ছিল। ক্ষুদ্র নিগোষ্ঠী ভিত্তিক যে তথ্য, এটাই মেইনলি পরীক্ষায় আসবে। সো আমাদের যখন 3টা এমসিকিউ কারেক্ট করতে হবে, আমরা ট্রাই করব এখান থেকে কারেকশন করার। আর আশা করি এখন থেকে আপনাদের সপ্তাহে 3টা-4টা করে ক্লাস হবে, এবং আমরা খুব দ্রুত আপনাদের বাংলাদেশ বিষয়ে অধ্যায়গুলো শেষ করে দেওয়ার চেষ্টা করব। আজকে আমি আপনাদেরকে আরেকটা অধ্যায় একটু শুরু করে দিচ্ছি, বাংলাদেশের অর্থনীতি। ওটা পুরোটা পড়াবো না, বাট একটু শুরু করে দিই আমরা।
বাংলাদেশের অর্থনীতি। অর্থনীতি নিয়ে 2টা পিডিএফ পড়াবো। 2টা পিডিএফ এর মধ্যে আমাদের মনে রাখতে হবে যে 2টা পিডিএফ এর মধ্যে 2টাই অর্থনীতি রিলেটেড, কিন্তু একটা পিডিএফটা হচ্ছে বেশি এমসিকিউ নির্ভর, আরেকটা পিডিএফ হচ্ছে এমসিকিউটা কম থাকবে। আচ্ছা, বাংলাদেশের অর্থনীতি অধ্যায় 4, তাহলে আমরা অধ্যায় 3 কিন্তু শেষ করলাম, এবং অর্থনীতি শেষ করার পর আমরা সংবিধান, মুক্তিযুদ্ধ এগুলোতে চলে যাব। 4 নাম্বার যে অধ্যায়, এখান থেকে আপনারা 3টা নাম্বার পেয়ে থাকবেন। আমরা কিন্তু অধ্যায় দিয়ে শুরু করেছি। প্রথমে বাংলাদেশ জাতীয় বিষয় বলে, এটা আমি পড়াই নাই, এটা শেষের দিকে পড়াবো, কারণ এটা অনেক বড়। বাংলাদেশের কৃষিজ সম্পদ আমাদের শেষ, বাংলাদেশের জনসংখ্যা আমাদের আজকে শেষ, আর অর্থনীতি আজকে আমরা শুরু করলাম, আগামীকালকেও অর্থনীতি নিয়ে আমরা পড়বো। অর্থনীতি থেকে রিসেন্ট কিছু ডাটা থাকে, যেটা আমরা সাম্প্রতিক যখন পরীক্ষার ডেট দিবে তখন পড়বো। আচ্ছা, অর্থনীতি নিয়ে কি আসে আমরা একটু দেখি। বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থার ধরন মিশ্র, এটা খুব পপুলার একটা কথা, সেটা আপনারা জানেন। আমরা চেষ্টা করব পরীক্ষার সাথে সামঞ্জস্য করে পড়ার জন্য, পরীক্ষায় যে জিনিসগুলো লাগবে সেগুলোই পড়বো। ওকে, এমন কিছু পড়বো না যেগুলো পরীক্ষায় আসে না। ওকে, আচ্ছা, মূলত বাংলাদেশ যে এলডিসি থেকে, তালিকা থেকে যে চূড়ান্ত সুপারিশের মাধ্যমে যে উত্তরণ হচ্ছে, এলডিসি এই যে মুক্ত হচ্ছে, এখানে যে আমাদের 3টা সূচক আছে, এই 3টা সূচকই আমাদের বেশি লাগবে। এর জন্য আমার একটা হ্যান্ড রাইটিং এর একটা কয়েক পাতার একটা নোট আছে, যেটা আগামী ক্লাসে পিডিএফ এ আপনারা পাবেন। ঠিক আছে, তো এখন আমরা দেখবো যে কোন কোন 3টা ক্রাইটেরিয়া লাগবে। এখানে কিন্তু দাগানো আছে কোন কোন লাইন পড়বেন, এগুলো আপনারা বাসায় একটু দাগানো লাইনগুলো পড়লে হবে, সব পড়া লাগবে না। যেমন দেখেন, 1991 সালে বাংলাদেশ এই যে মুক্ত বাজার অর্থনীতি চালু হয় বাংলাদেশে, তাহলে 1991 সালে, এটা ইম্পর্টেন্ট। এবং আরেকটা সাল যে 1975 সালে, এই যে ইকোসক মানে হচ্ছে ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল, এইটাতে বাংলাদেশ তালিকাভুক্ত হয়, যেই এলডিসি থেকে বাংলাদেশ এখন বের হওয়ার কথা। ওকে, তাহলে দেখেন আমাদের যে 3টা সূচক এলডিসি এর তালিকা থেকে উত্তরণের যে যোগ্যতা, এই 3টা যোগ্যতায় আমরা মনে রাখবো। এই পৃষ্ঠায় সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এটা। কি দেখতে পাচ্ছি আমরা, মাথা পিছু আয়ে $1230 থাকতে হবে মিনিমাম। মিনিমাম কত থাকতে হবে? $1230 মিনিমাম, $1230 থাকতে হবে। মানব সম্পদ ও জলবায়ু সূচকে 66 বা এর বেশি থাকতে হবে, 2টা। 3 নাম্বারটা হচ্ছে অর্থনৈতিক ভঙ্গুরতা সূচক, এটা হচ্ছে 32 পয়েন্টের নিচে, এটা কিন্তু নেগেটিভ, এটা হচ্ছে নেগেটিভ। এই দুটো হচ্ছে পজিটিভ, একটা হচ্ছে নেগেটিভ। অর্থনৈতিক ভঙ্গুরতা সূচক যদি 32-এর বা 32-এর নিচে থাকে তাহলে ভালো। ওকে, তাহলে 3টা সূচক যদি অতিক্রম করে, বা এটা হচ্ছে একটা পদ্ধতি যে ইকোসকের যে এলডিসি, এই এলডিসি মুক্ত হবে কিভাবে। ওকে, বাংলাদেশ কিন্তু মূল ব্যাপার হচ্ছে 3টাতেই, এটা যে কোনো 2টা থাকলেও হয়, কিন্তু বাংলাদেশ এই 3টাতেই মান অর্জন করছে, এবং যেটা 2026 সালে বাংলাদেশ এলডিসি মুক্ত হতে যাচ্ছে। ওকে, তাহলে যে আমরা এলডিসি সম্পর্কে যেটা জানলাম, বাংলাদেশ 2026 সালে এলডিসি মুক্ত হবে, সেখানে আমাদের 3টা যে সূচক, বাংলাদেশ 3টাই অতিক্রম করেছে। ঠিক আছে, এবং এখানে যে হিস্ট্রিগুলো আছে আপনারা একটু রিডিং পড়বেন, এখানে কি কি লেখা আছে। যেমন এইটুকু আমাদের শেষ, মাঝখানে কয়েকটা এগুলো লাইন আমাদের লাগবে না। প্রথম দিকে যা লাগবে এটা পড়াইলাম। মিশ্র অর্থনীতি, মুক্তবাজার অর্থনীতি চালু 1991, 1975 এলডিসি মুক্ত হয়। ঠিক আছে, এরপরে আরেকটা টপিকস আছে, যেটা 1 জুলাই 2015 বিশ্ব ব্যাংক বাংলাদেশকে নিম্ন মধ্যম আয়ের দেশে তালিকাভুক্ত করে। ওকে, এটা আরেকটা সূচক কিন্তু, যেটা আমরা এমসিকিউর মাধ্যমে আরো ক্লিয়ার হবো, সমস্যা নাই। আমরা এখন 2015 সাল ভিত্তি বছর ধরে জিডিপিতে 19টা খাত রয়েছে, 19টা খাত নাম জানলেই হবে, আর 19টা খাত মুখস্থ রাখার দরকার নাই।
ক্লিয়ার? আপনারা কি আমার পড়াটা বুঝতে পারছেন? আপনারা এখন এমসিকিউ গুলো পড়বেন। এই যে এখানে এমসিকিউ আছে, বাংলাদেশ কোন অর্থ বছরে বর্তমান মূল্যে মাথাপিছু জিডিপি অতিক্রম করে $1000? 12 অর্থ বছর। এটা আগের একটা এমসিকিউ, এটা এখন না পড়লেও হবে, বাট বেসিকটা বুঝতে হবে। বিশ্বব্যাংক কবে বাংলাদেশের নিম্ন মধ্যম আয়ের দেশে তালিকাভুক্ত করে, এটা আমরা পড়েছি অলরেডি, ঠিক আছে? আর যারা ক্লাস করেনি ওদেরকে আপনারা বলবেন ভিডিওটা দেখে নিতে, সমস্যা নাই। আমাদের এই গ্রুপ পেজ থেকে গ্রুপের মধ্যে ভিডিওটা আপলোড করা হবে, আপনারা তখন যে কোনো সময় ভিডিওটা দেখতে পারবেন। মাথাপিছু আয়ের দিক থেকে বাংলাদেশ কি ধরনের দেশ? নিম্ন মধ্য আয়ের দেশ, এটা একটু আগে আমরা জেনেছি। এখন হচ্ছে আমাদের আসলে সবই এমসিকিউ। এমসিকিউ গুলো বাসায় এক কথায় প্রকাশের মতো করে পড়তে হবে, এক কথায় প্রকাশ যেভাবে পড়ে ওভাবে পড়তে হবে। এই যে এখানে অনেকগুলো এমসিকিউ আছে, আমরা একটা পড়ি। জাতিসংঘের কোন অঙ্গ সংস্থা কোন দেশের এলডিসি থেকে ডেভেলপ কান্ট্রির বিষয় নির্ধারণ করে? অর্থনৈতিক ও সামাজিক পরিষদ। এই যে একটু আগে পড়লাম আমরা যে ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল, ওটাই হচ্ছে এটা। এখানে আর পড়ার মতো কিছুই নাই। আপনারা আমি যেগুলো দাগাইনি ওগুলো পড়ার কোনো দরকার নাই। এমসিকিউ গুলো সব পড়বেন, কিন্তু থিওরি সব পড়ার দরকার নাই। শুধুমাত্র আপনারা দাগানো অংশগুলো পড়বেন। এখানে দেখবেন তেমন দাগানো নাই। আচ্ছা, শুধু এমসিকিউ গুলো পড়বেন। আচ্ছা, পরিকল্পনা মন্ত্রণালয়, এখানকার কিছু টপিকস আছে যেটা আমাদের রাষ্ট্রের অর্থনৈতিক যে কাঠামো, অর্থনৈতিক কাঠামোর জন্য গুরুত্বপূর্ণ। অর্থনৈতিক কাঠামোর জন্য আমাদের যে গুরুত্বপূর্ণ কিছু টপিকস, পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিকল্পনা কমিশন, এটা আমরা আজকে একটু পড়ে রাখবো। আমরা কিন্তু অর্থনীতি থেকে সব পড়বো না। অর্থনীতি যদি আমরা হিসাব করি শেষ হবে না কখনোই, আমরা অত দূর যাব না। আমরা যেটা পড়বো অর্থনীতি রিলেটেড যে যে টপিকসগুলো থেকে প্রশ্ন এসে থাকে সেগুলি আমরা পড়বো। ওকে, এখানে দেখেন কি লেখা আছে। পরিকল্পনা কমিশনের চেয়ারম্যানকে, সহ সভাপতিকে, এটা মনে রাখতে হবে। সবাই কমেন্ট করেন যে পরিকল্পনা কমিশনের, কমেন্টে শুধু লিখবেন চেয়ারম্যান, প্রধানমন্ত্রী, সহসভাপতি, পরিকল্পনা মন্ত্রী। এখন যেহেতু প্রধানমন্ত্রী নেই, প্রধান উপদেষ্টা হবে এবং সহসভাপতি হবে। পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বে যিনি থাকবেন তিনি হবেন এটার সহসভাপতি। সবাই একটু কমেন্টটা করেন। চেয়ারম্যান, প্রধানমন্ত্রী, সহসভাপতি, পরিকল্পনা মন্ত্রী। আলামিন কমেন্ট করছেন, থ্যাংক ইউ আলামিন। আচ্ছা, এখন আমরা একনেকে চলে যাব। আপনারা অনেকবার শুনেছেন বাংলাদেশের অর্থনীতি রিলেটেড যে কমিটিটা সবচেয়ে বেশি নির্ভরযোগ্য এবং কাজ করে, রোজি কমেন্ট করছেন, ধন্যবাদ। একনেক, একনেকের মিনিংটাই পরীক্ষায় আসে। একনেক, ইসিএনইসি, ইসিএনইসি, ওকে। একটা আছে কিন্তু জাতীয় অর্থনৈতিক পরিষদ, শুধু এনইসি, ওইটা না।
জাতীয় অর্থনৈতিক পরিষদ যেটা, ওইটার যেটা এক্সিকিউটিভ কমিটি মানে নির্বাহী কমিটি, ওটাকে বলা হচ্ছে একনেক। তাহলে একনেকে আমরা আবার শিখবো হচ্ছে সভাপতিকে এবং বিকল্প সভাপতিকে। খেয়াল করেন, আগে ছিল পরিকল্পনা কমিশনের চেয়ারম্যান হচ্ছে প্রধানমন্ত্রী, সহসভাপতি হচ্ছে পরিকল্পনা মন্ত্রী। এখানে কিন্তু সভাপতি প্রধানমন্ত্রী, কিন্তু বিকল্প সভাপতি হচ্ছে অর্থমন্ত্রী, মনে রাখতে হবে। ওকে, বিকল্প সভাপতি হচ্ছে অর্থমন্ত্রী, সভাপতি হচ্ছে প্রধানমন্ত্রী, এটুকু জানলেই হবে, আর কিছু লাগবে না। ওকে, আচ্ছা, তারপরে পেজে যাচ্ছি, কি কি আছে দেখি। আচ্ছা, এখানে দেখেন আমাদের যে বর্তমানে বাংলাদেশে যেই দিকে এগেছে, বাংলাদেশের যে ভীষণ মিশন, যেগুলোকে টার্গেট করে আমাদের দেশের উন্নয়নের যত প্রকল্প বা উন্নয়নের নীতি ধরা হচ্ছে, সবগুলো এই পেজে আছে। এটা আরেকটা পিডিএফ এ আছে, আজকে আপনাদের অর্থনীতির একটা পিডিএফ দেওয়া আছে, আরেকটা 5-6 পেজের পিডিএফ, ওইটা আমি একটু পরে আপলোড করে দিচ্ছি। ওইটার মধ্যে এগুলো সবগুলো আমার হ্যান্ড রিটেন করা আছে, হাতে লিখা। ওকে, এখানে কি দেখতে পাচ্ছি আমরা, রূপকল্প 2041, রূপকল্প 2021। তাহলে আমাদের যে রূপকল্প 2021, রূপকল্প 2041, এই দুইটার বেসিকটা আমাদের একটু বুঝতে হবে। রূপকল্প 2021 যেটা, ওইটা কিন্তু আমাদের চলে গেছে বলা যায়, ওইটা নিয়ে আমাদের তেমন মাথা ব্যথা নেই। যেটা রূপকল্প 2041, এখানে আমরা কি কি দেখতে পাচ্ছি, এইটার কিন্তু রূপকল্প 4টা স্তম্ভ আছে: সুশাসন, গণতন্ত্র, বিকেন্দ্রীকরণ, সক্ষমতা বৃদ্ধি। এই 4টা হচ্ছে এখানকার স্তম্ভ, মানে পিলার। কি কি পিলারের উপর সেটা দাঁড়ানো আছে। এবং বেসিক কনসেপ্ট হচ্ছে, আপনি যদি 2041কে চিন্তা করেন, তাহলে আপনি সামনে কতগুলো বছর দেখতে পান। আমরা যদি 2041কে দেখি, তখন আমরা দেখতে পাই এখানে কতগুলো বছর আছে। এমন না যে 2041 2 বছর পর চলে আসছে, তা কিন্তু নয়, বেশ অনেকগুলো সময় পরে। এবং এইখানকার যে মাঝখানে অনেকগুলো আমাদের পঞ্চবার্ষিক পরিকল্পনা আছে। পঞ্চবার্ষিক পরিকল্পনা সম্পর্কে আপনাদের অলরেডি ধারণা থাকার কথা। তো যে 2041 সালের যে রূপকল্প, এই রূপকল্প সাজানো হয়েছে 4টা পঞ্চবার্ষিক। 4টা পঞ্চবার্ষিক তাহলে কতগুলো বছর হয়, অলরেডি অ্যাপ্রক্সিমেটলি 20 বছর বলা যায়। যেমন 2021 থেকে 2041, তাই নয়? এই যে 2021 থেকে 2041, এখানে 20 বছর। 20 বছরকে যদি 4টা ভাগে ভাগ করি, তাহলে 4টা পঞ্চবার্ষিক পরিকল্পনা পাই। এই 4টা পঞ্চবার্ষিক পরিকল্পনা যেটা প্রথমটা, এটা হলো অষ্টম, যেটা আমরা এখন আছি। আমরা যেই পঞ্চবার্ষিক পরিকল্পনার মধ্যে 2024 সালে আমরা এখন অতিক্রম করছি, সেটা হচ্ছে অষ্টম। তারপরে নবম আসবে, তারপরে দশম, একাদশ, 4টা। তাহলে 4 গুণন 5 কত বছর হয়? 20 বছর। এই 4টা পঞ্চবার্ষিক পরিকল্পনার মাধ্যমে আমরা রূপকল্প 2041 পাবো। এবং এই 2041 রূপকল্পের 2টা সুনির্দিষ্ট লক্ষ্যমাত্রা ধারণ করা হয়েছে। 2টা সুনির্দিষ্ট লক্ষ্যমাত্রা কি? একটা হচ্ছে উচ্চ মধ্য আয়ের দেশ, তারপরে হচ্ছে উচ্চ আয়ের দেশ, ধাপে ধাপে। 2031 সালে যখন উচ্চ মধ্য আয়ের দেশ হবে, তারপরে আমরা 2041 উচ্চ আয়ের দেশ মানে উন্নত দেশের তালিকা চলে যাব। সহজ কথা, সহজ কথা কি, উন্নত দেশের তালিকায় বাংলাদেশ চলে যাবে। কবে? 2041 সালে। এই যে উচ্চ আয়ের দেশ। ওকে, উচ্চ আয়ের দেশ করার জন্য বাংলাদেশের জিডিপি কিংবা মাথাপিছু আয় থেকে শুরু করে যা যা দরকার সেটাই করা হবে। এটাই হচ্ছে আমাদের একটা মিশন, বাংলাদেশের ভবিষ্যতের মিশন। আচ্ছা, আরেকটা আছে, যেটা হচ্ছে উচ্চ আয়ের দেশে যদি বাংলাদেশ যায়, তখন কি হবে? বাংলাদেশ কিন্তু বিভিন্ন ক্রাইটেরিয়া অতিক্রম করবে। আমরা যে পড়লাম একটু আগে, এলডিসি ক্রাইটেরিয়া, এরকম অনেক ক্রাইটেরিয়া আছে, সেগুলো অতিক্রম করবে। এবং এইখানে কিন্তু দেখবেন আপনারা যে এই যে রূপকল্প 2041, রূপকল্প 2041 এর মধ্যে যে স্তম্ভ পরীক্ষার আসে প্রায় আসে, এবং এই যে উচ্চ আয়ের দেশ করা হচ্ছে সেটা হবে। এবং এখানে কিন্তু দরিদ্র বা দারিদ্রতা থাকবে না, বাংলাদেশের কোনো দরিদ্র জনগণ থাকবে না। আচ্ছা, এখন আমরা দেখতে পাচ্ছি প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা মেয়াদ ছিল 1973 থেকে 78, এটা কিন্তু অনেকবার এসেছে। ওকে,
এখানে কিছু ডাটা আছে, আপনারা দেখবেন যে অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা যেটার মধ্যে আমরা এখন আসি, এটা আগামীকাল আজকে যে পিডিএফ আরেকটা দিব একটু পরে গ্রুপে, সেখানে কিন্তু আপনাদের এটা আছে, এই যে অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা, তারপরে হচ্ছে রূপকল্প 2031 সবই আছে। এই যে মেয়াদ, অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা মেয়াদ হচ্ছে জুলাই 2020 থেকে জুন 2025। এবং মজার ব্যাপার হচ্ছে প্রত্যেকটা পঞ্চবার্ষিক পরিকল্পনায় এইরকম তারিখগুলো এরকম, এই যে জুলাই 2020 থেকে, মানে অর্থ বছর হিসাব করে জুন 2025। আচ্ছা, এই পৃষ্ঠায় আমাদের আর কিছুই নাই। এই পৃষ্ঠায় আমাদের যেটা আছে এটা অলরেডি পড়ায় ফেলছি আমরা, যে এই যে জনশুমারি যেটা আমরা পড়ানো হয়ে গেছে। তবে আপনাদের যেটা লাগবে সেটা হচ্ছে এই যে কৃষি শুমারিটা পড়তে পারেন। এখান থেকে 5টা কৃষি শুমারি বাংলাদেশে ইতিমধ্যে হয়েছে, এই যে 77, 83 থেকে 84, 96, 2008 এবং সর্বশেষ 2019। তারপরের কয়েকটা পেজে শুধু এমসিকিউ আছে, আপনারা বাসায় এমসিকিউ গুলো এক কথা প্রকাশের মতো করে পড়বেন। যেমন এই দেখেন, যে কোনো একটা এমসিকিউ ধরি, আমাদের কিন্তু অলরেডি পড়া হয়ে গেছে। একনেকের বিকল্প চেয়ারম্যান কে, আমরা অলরেডি কিন্তু পড়েছি। কি হবে বলেন? একনেকের বিকল্প চেয়ারম্যান অর্থমন্ত্রী। এই যে বাংলাদেশের প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা মেয়াদ কত তারিখ ছিল? এখানে প্রত্যেকটা এমসিকিউ আপনারা পড়বেন আশা করি। এখানে কিন্তু অনেক ব্যাংকের বিভিন্ন প্রতিষ্ঠানের এমসিকিউ আছে, আশা করি এর বাইরে থেকে আসলে এমসিকিউ আসবে না। এবং এখানে আপনাদের এগুলো পড়ে ফেললে সুবিধা হবে ব্যাংকের, তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে যত পরীক্ষা হয় এখান থেকে পাবেন এমসিকিউ। এই যে একটা একদম ইজি একটা এমসিকিউ যেটা অনেকবার আসে, দ্য ফার্স্ট পপুলেশন সেন্সাস অফ বাংলাদেশ ওয়াজ হেল্ড, কবে প্রথম আদমশুমারি হয়েছে? ঠিক আছে, 1974। তো এই প্রশ্নগুলো ভুল করলে হবে না। অনেকেই দেখবেন এটা ভুল করবে, অনেক স্টুডেন্ট এটা ভুল করবে। আচ্ছা, আমরা আজকে আছি যে ইকোনমিকের পিডিএফ এর 7 নাম্বার পৃষ্ঠায়। 7 নাম্বার পৃষ্ঠার যে অর্থ মন্ত্রণালয়, এটা আমরা আগামীকাল পড়বো। ইতিমধ্যে আমাদের ক্লাসটা 1 ঘন্টা হয়ে গেছে, আপনাদের মনোযোগেরও একটা ব্যাপার আছে। এখান থেকে আগামীকালকে শুরু করবো, অর্থ মন্ত্রণালয় থেকে। আপনারা শুধু এই পিডিএফ গুলোই বইয়ে দাগায় পড়তে পারেন, অথবা আপনারা পিডিএফ গুলো থেকেই পড়তে পারেন। শুধু পিডিএফটাই বাসায় বসে বসে পড়বেন, দাগানো অংশগুলো, আর এমসি গুলো প্র্যাকটিস করবেন। যারা মনে করেন যে এমসি গুলো মনে থাকবে না, কোনো সমস্যা নেই। আপনারা এখানে পড়ার পরে যখন পরীক্ষার ডেট দিবে তখন হচ্ছে বেশি পরিমাণে মডেল টেস্ট করবেন, দেখবেন এই প্রশ্নগুলো রিপিট হচ্ছে, এইগুলো রিপিট হচ্ছে। ওকে, আচ্ছা, তাহলে মনে রাখবেন আগামীকালকে আমরা শনিবার, আগামীকালকের ক্লাসে আমরা অর্থনীতি ক্লাসটা 8 নম্বর পৃষ্ঠা 7 নম্বর পৃষ্ঠা থেকে শুরু করব। 7 নম্বর পৃষ্ঠায় যে অর্থ মন্ত্রণালয় থেকে শুরু করব। তাহলে ভালো থাকবেন সবাই, শুভরাত্রি সবাইকে। আর কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, আমি আনসার দিব। কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, আমি আনসার দিব। যে কোনো ধরনের বিসিএস রিলেটেড প্রশ্ন করতে পারেন। আলামিন ইবনে হারুন, এটা তো গ্রুপে দেয়া হয়েছে পিডিএফ, হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব, সমস্যা নেই, এখনই দিচ্ছি আমি।
ক্লাস শেষ করে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে পিডিএফটা দিব। এটা কিন্তু ফেসবুক গ্রুপে দেওয়া হয়েছে। আজকে আমি এখন ক্লাসটা শেষ করে হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ আলামিন। আর আপনাদের যারা ক্লাস করেন ওদেরকে বলবেন ক্লাসটা করে নিতে, কারণ এখন রেগুলার ক্লাস হবে। বাংলাদেশ বিষয়াবলীটা আমি খুব দ্রুত শেষ করে দিব। আজকে 2টা পিডিএফ দেওয়া হয়েছে, যেটা আমাদের গ্রুপে আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব। এবং আজকে 6 পৃষ্ঠার আরেকটা পিডিএফ দেবো, যেটা হাতের লেখা।